দেশীয় মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান সিম্ফনি সম্প্রতি প্রযুক্তি বাজারে উন্মোচন করেছে তাদের জেড সিরিজের নতুন একটি আকর্ষণীয় স্মার্টফোন সিম্ফনি Z8। চমৎকার এই স্মার্টফোনটিতে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো মিডিয়াটেক চিপসেটের পরিবর্তে ব্যবহার করেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 430 চিপসেটটি। এর পাশাপাশি আরও বেশ কিছু চমক রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। আমি আবির, রেভিজনের পক্ষ থেকে আজকের এই পর্বটি সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য অসাধারণ এই স্মার্টফোনটির খুঁটিনাটি তথ্য ভরা হ্যান্ডস অন রিভিউ নিয়ে। চলুন কথা না বাড়িয়ে স্মার্টফোনটি সম্পর্কে খুব অল্প সময়ে প্রায় সব মেজর তথ্যগুলো জেনে নেওয়া যায়। সম্পূর্ণ মেটাল ফিনিশিং এর এই স্মার্টফোনটি আকারে বর্তমানে রেগুলার স্মার্টফোনগুলো থেকে কিছুটা ছোট, তবে ছোট বলেই এবং এর চমৎকার মেটাল ফিনিশিং এর কারণেই হয়তো স্মার্টফোনটিকে দেখতে এতটা আকর্ষণীয় মনে হয়। অনেক ব্যবহারকারীরাই বড় স্ক্রিনের স্মার্টফোনগুলোর বিরুদ্ধে কমফোর্টের ইস্যু নিয়ে অভিযোগ করেন, অনেকে বাধ্য হয়ে ব্যবহার করেন ওয়ান হ্যান্ড মোড। তবে সিম্ফনি Z8 স্মার্টফোন ব্যবহারকারীদের অন্তত এই অসুবিধায় পড়তে হবে না বলেই আমার বিশ্বাস। অসাধারণ বিল কোয়ালিটির এই স্মার্টফোনটির একদম উপরে দেখে রাখা হয়েছে একটি USB 3.5mm হেডফোন জ্যাক। ডিভাইসটির ডানে দেখতে পাবেন এর ভলিউম রোকার ও পাওয়ার বাটন, এবং বামে পাবেন সিম ও মাইক্রো SD কার্ড স্লট। ডিভাইসটিতে একটি রেগুলার মাইক্রো সিম স্লটের পাশাপাশি একটি হাইব্রিড স্লট ব্যবহার করা হয়েছে। এর একদম নিচে রয়েছে দুটি স্পিকার হুইল, যার মধ্যে শুধুমাত্র ডান দিকে একটি মূল স্পিকার এবং অন্যটি সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়েছে। দুটি স্লটের মাঝে আছে একটি মিনি USB পোর্ট। ফোনটির একদম টপ ফ্রন্টে আছে একটি ফ্ল্যাশ, ফ্রন্ট ফেসিং ক্যামেরা, স্পিকার এবং লাইট ও প্রক্সিমিটি সেন্সর। এর একদম নিচের দিকে আছে ফিঙ্গারপ্রিন্ট বিশিষ্ট একটি ফিজিক্যাল হোম বাটন। সিম্ফনি Z8 ডিভাইসটির ব্যাক পার্টের একদম উপরে দিকে দেখতে পাবেন এর রিয়ার ক্যামেরাটি, এবং এর একদম নিচেই পাবেন ডুয়াল টোন ফ্ল্যাশ। 5 ইঞ্চি আকারের ডিসপ্লে প্যানেলে ফুল এইচডি রেজোলিউশন ব্যবহার করা হলে সেটা ভালো হতে বাধ্য। এই ডিভাইসটির ক্ষেত্রেও এটি একদম ব্যতিক্রম হয়নি। IPS ডিসপ্লে প্রযুক্তি, চমৎকার রেজোলিউশন, 2.5D গ্লাস প্রযুক্তি এবং অসাধারণ কালার রিপ্রোডাকশন, এগুলো সব মিলিয়ে যেন সিম্ফনি Z8 স্মার্টফোনটির একটি চমৎকার বিশেষত্ব হয়ে দাঁড়িয়েছে এই ডিসপ্লে প্যানেলটি। 5 আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সাপোর্টেড এই ফোনটির টাচ রেসপন্সও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ছোট আকারের ডিসপ্লে হওয়ায় বেশিক্ষণ ব্যবহারেও আনকমফোর্টেবল ফিল সম্ভাবনা নেহায়েতই কম। ডিসপ্লে প্যানেলটির একমাত্র সীমাবদ্ধতা হিসেবে আমার কাছে এটির সর্বোচ্চ ব্রাইটনেসও তেমন ব্রাইট মনে হয়নি। তবে হ্যাঁ, যথেষ্ট ব্রাইট না হলেও সূর্যের আলোর নিচে ডিভাইসটি ব্যবহারে বেগ পেতে হবে না ব্যবহারকারীদের। স্মার্টফোনটিতে রয়েছে PADF ও ডুয়াল টোন ফ্ল্যাশ প্রযুক্তি সহ 13 মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা ইউনিট, যা ডিসেন্ট ছবি তুলতে সক্ষম হলেও সমমূল্যের অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর রিয়ার ক্যামেরা ইউনিট থেকে এটি কিছুটা হলেও পিছিয়ে থাকবে। দিনের আলোতে বেশ দ্রুত ছবি তুলতে সক্ষম হলেও লো লাইট কন্ডিশনে মোটামুটি ছবি তুলতেও স্মার্টফোনটিকে বেশ বেগ পেতে হয়। সেলফি প্রেমীদের জন্য এই স্মার্টফোনটি একটি আদর্শ ডিভাইস হতে পারে, কারণ এতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং শুটার, যার কোয়ালিটি আমার কাছে এক কথা অসাধারণ মনে হয়েছে। রাতের বেলায় সেলফি তোলার সহায়ক হিসেবে স্মার্টফোনটিতে রয়েছে একটি ফ্রন্ট ফ্ল্যাশ, যা রাতের আধারে বেশ ভালো ছবি তুলতে সক্ষম। স্মার্টফোনটির স্টক ক্যামেরা ইন্টারফেস বেশ সহজ, তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই ইন্টারফেসটিতে। স্টক অ্যাপ্লিকেশনে লেফট টু রাইট ও রাইট টু লেফট সোয়াইপ করে আপনাকে সেটিংস এবং মোড উইন্ডো ব্যবহার করতে হবে। এছাড়াও আপ টু ডাউন বা ডাউন টু আপ সোয়াইপের মাধ্যমে খুব দ্রুত রিয়ার বা ফ্রন্ট ক্যামেরা নির্বাচন করার সুবিধাও আছে এতে। সিম্ফনি Z8 ডিভাইসে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো, এবং এর উপরের লেয়ারে সম্ভবত প্রতিষ্ঠানটি অ্যামিগো নামের একটি কাস্টম UI ব্যবহার করেছে। তবে স্মার্টফোনটি ব্যবহারের সময় প্রায় স্টক লাইক এক্সপিরিয়েন্সই পাবেন আপনারা। এই UIটিতে কোনো অ্যাপ ড্রয়ার ব্যবহার করা হয়নি, বরং বাড়তি হোম স্ক্রিনে অ্যাপ্লিকেশনগুলো অর্গানাইজ করে রাখতে পারবেন আপনারা। ডিভাইসটিতে কিছু ছোট আকারের গেম এবং পিকআপ অ্যাপ্লিকেশন ছাড়া কোনো ব্লটার যুক্ত করা হয়নি। ডিভাইসটিতে ফোন অ্যাসিস্ট নামের একটি ফিচার যুক্ত করা আছে, যার মাধ্যমে র্যাম স্পেস অপটিমাইজ করার পাশাপাশি পাওয়ার সেভার, ডেটা ম্যানেজমেন্ট, নোটিফিকেশন ম্যানেজার এবং এরকম আরও চমৎকার কিছু সেবা পাওয়া যাবে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 1.4 GHz গতির একটি অক্টা-কোর Cortex A53 কোয়ালকম স্ন্যাপড্রাগন 430 প্রসেসর, সাথে থাকছে Adreno 505 GPU এবং 3 GB RAM, যার মধ্যে ব্যবহারকারীরা প্রায় 2.8 GB এর মতো ইউজার অ্যাভেলেবল RAM পাবেন। স্মার্টফোনটির অনবোর্ড স্টোরেজ বেশ কম, মাত্র 16 GB, যার মধ্যে আবার প্রায় 7 GB সিস্টেমের দখলে। তবে সমস্যা নেই, স্মার্টফোনটিতে আছে বাড়তি মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা, যার মাধ্যমে ব্যবহারকারীরা 128 GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিভাইসটি থেকে আমি সলিড পারফরমেন্স পেয়েছি। 3 GB RAM ও অক্টা-কোর প্রসেসরের কল্যাণে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো হ্যাসেলে পড়তে হয়নি আমাকে। বড় ক্যামেরা হাই গ্রাফিক্স সেটিংস ছাড়া অন্য কোনো অপারেশনে আমাকে ল্যাগ ফেস করতে হয়নি, যা আমাকে অবাক করেছে। এক কথায় এর পারফরমেন্স নিয়ে আমি সন্তুষ্ট। স্মার্টফোনটির বেঞ্চমার্ক পরীক্ষার ফলাফল আমার কাছে কিছুটা মিশ্র মনে হয়েছে। আনটুটুতে এটি স্কোর করেছে 43,360, যা কিছুটা বেশি হতে পারত। অন্তত স্ন্যাপড্রাগন চিপসেট ও 3 GB DDR3 RAM থেকে এটুকু আশা করাই যায়। আনটুটুর স্কোর কিছুটা কম মনে হলেও নেনামাইট 2 ও Geekbench 4 এ মোটামুটি ভালো স্কোর করতে সক্ষম হয়েছে স্মার্টফোনটি। নেনামার্কের স্কোর ছিল 58.8 FPS এবং Geekbench এর সিঙ্গেল কোর ও মাল্টি কোরের পারফরমেন্স ছিল যথাক্রমে 646 ও 2042। স্মার্টফোনটিতে কালার সুইচ, সাবওয়ে সার্ফারের মতো ছোট আকারের গেমগুলো থেকে শুরু করে অ্যাসফল্টাইট, গান ও মিশন ইম্পসিবল টাইপের মাঝারি ও বড় আকারের গেমগুলো ফুল গ্রাফিক্স সেটিংসে খেলা দেখা হয়েছে। বড় গেমগুলোতে হালকা ল্যাগের দেখা মিললেও ছোট এবং মাঝারি গেমগুলো খেলা গিয়েছে একেবারেই ল্যাগহীনভাবে। আমার টেস্ট পিরিয়ডে টানা গেম খেলার ক্ষেত্রে স্মার্টফোনটিতে কিছুটা হিট লক্ষ্য করেছি, তবে তা অবশ্যই আহামরি পর্যায়ের কিছু ছিল না।
স্মার্টফোনটিতে রাখা হয়েছে একটি ফিজিক্যাল হোম বাটন এবং এই হোম বাটনের উপরেই মূলত ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সেন্সর প্লেস করেছে প্রতিষ্ঠানটি। আনলক করার ক্ষেত্রে এই সেন্সরটিকে কিঞ্চিত ধীরগতির মনে হয়েছে। বায়োমেট্রিক সেন্সর ছাড়াও স্মার্টফোনটিতে বেশ কিছু স্মার্ট সেন্সর ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে আপনি অ্যাক্সেলেরোমিটার সেন্সর, লাইট সেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ, সাউন্ড ও ম্যাগনেটিক সেন্সরের দেখা পাবেন। এছাড়াও এতে আছে স্মার্ট অ্যাকশন ও স্মার্ট জেস্চার নামের কিছু ফিচার, যার মাধ্যমে ডাবল ট্যাপ টু ওয়েক ও লক, ফ্লিপ টু মিউট, ডিসেবল হ্যান্ডস ফ্রি সুবিধাগুলো ব্যবহার করা যাবে এবং ভিন্ন ভিন্ন জেস্চারের মাধ্যমে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনগুলো ওপেন করা যাবে। স্মার্টফোনটিতে আছে 3000 মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার একটি নন রিমুভেবল লি পলিমার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে আপনাকে প্রায় 1.5 দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। আমার ক্ষেত্রে আমি 100 থেকে 13% চার্জের মধ্যে প্রায় 2 দিন 15 ঘন্টার মতো স্ট্যান্ড বাই টাইম পেয়েছি। সাথে ছিল 4 ঘন্টা 12 মিনিট স্ক্রিন অন টাইম। এই 4 ঘন্টা স্ক্রিন অন টাইমে আমি মোট আধা ঘন্টা গেম খেলা সহ ভিডিও স্ট্রিম এবং নেট ব্রাউজ করেছিলাম। বুঝতেই পারছেন, বেসিক কিংবা অ্যাডভান্স যে ধরনের ব্যবহারকারী আপনি হন না কেন, এই স্মার্টফোনটি ব্যবহারের সময় ব্যাটারি ব্যাকআপ নিয়ে অন্তত আপনাকে চিন্তা করতে হবে না। এছাড়াও এতে রয়েছে ইকো মোড, যা একটি সিম্পল ইন্টারফেস ক্রিয়েট করে ব্যাটারি সংরক্ষণে সহায়তা করবে। পাশাপাশি মার্শম্যালো ডোজ ফিচারটি তো আছেই। ভিউয়ার্স, এই ছিল চমৎকার স্মার্টফোনটির প্রয়োজনীয় প্রায় সকল তথ্য। আমি চেষ্টা করেছি এই 13,990 টাকা মূল্যের স্মার্টফোনটির ভালো ও মন্দ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার। এখন ডিভাইসটি কিনবেন কিনা তা একান্তই আপনার উপর নির্ভর করে। তবুও যদি এই স্মার্টফোনটি সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার থেকে থাকে তবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর হ্যাঁ, আগামীতে চমৎকার সব ডিভাইসের অনেস্ট রিভিউ নিয়ে হাজির হব শীঘ্রই। সে পর্যন্ত সাথে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।